আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নোয়াখালীতে বন্যায় ২১ লাখ মানুষ পানিবন্দী, নিহত ৮। এদিকে অনেকে দাবি দাওয়া দিয়ে সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে বলছেন হাফিজ। জানাবো আদালত চত্বরে ইনুকে জুতা ডিম নিক্ষেপ। স্বৈরাচারের পোকামাকড়রা বিশৃঙ্খলার চেষ্টা করছে বলছেন রুজবে। পদ্মার প্রবেশ মুখে ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে হুকুমের আসামি করে ছাত্রদল নেতার মামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নোয়াখালীতে বন্যায় ২১ লাখ মানুষ পানিবন্দী, নিহত ৮। নোয়াখালীতে ৩ দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। জেলার বন্যা কবলিত ৮টি উপজেলায় নতুন করে আরও ১.৫ থেকে ২ ফুট পানি বেড়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া পল্লী বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ লাইনম্যান সহ ৩ জনের মৃত্যু হয়। এতে এখন পর্যন্ত বন্যায় নোয়াখালীতে ৮ জন নিহত হয়েছে। এদিকে টানা ৩ দিনের বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত গ্রাম অঞ্চলে আটকা পড়া মানুষের মাঝে সংখ্যা বিরাজ করছে। তবে আজ দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ রয়েছে এবং আকাশে রোদ ওঠায় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনায় সহায়ক হচ্ছে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলো ও প্রধান সড়কের পাশের মানুষ ত্রাণ সহায়তা পেলেও এখনো প্রত্যন্ত এলাকায় হাজার হাজার অসহায় মানুষ ত্রাণ পায়নি। তাদের উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসছে না। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নোয়াখালীর বন্যা কবলিত ৮ উপজেলায় ২১ লাখের বেশি মানুষ পানিবন্দী। নোয়াখালীর বন্যা কবলিত ৮ উপজেলায় ২১ লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এর মধ্যে ১১৬৯টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে ২,১৬,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। তাদের খাদ্য, ওষুধ ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ মাহবুবুর রহমান দাবি করেন, বন্যার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশন আগে থেকেই বন্ধ। সোমবার সকালে বেশ কয়েকজন গ্রাহক অফিসে এসে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য খারাপ ব্যবহার করেন। পরে দুপুরে বৈদ্যুতিক লাইন পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ লাইনম্যান ঘটনাস্থলে মারা যান। এই নিয়ে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনের। অন্যদিকে পানিবন্দী মানুষের সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে আছে। গত ৩ ধরে এই পর্যন্ত নোয়াখালীতে শতাধিক মানুষ সাপের দংশে আহত, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শিশু ও বৃদ্ধদের মাঝে ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর সংকুলান হচ্ছে না। অনেকে দাবি দাওয়া দিয়ে সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে বলছেন হাফিজ। অনেকে দাবি দাওয়া দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ বলেন, এই স্মরণ সভায় আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। হাফিজ উদ্দিন বলেন, অনেকে অন্তর্বর্তী সরকারকে ছাত্রদের সরকার বলছে, কিন্তু এই আন্দোলনে সারা দেশের মানুষ জীবন দিয়েছে। এটি বাংলাদেশের জনগণের সরকার। অনেকে দাবি দেওয়া দিয়ে এই সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে। তাদের যৌক্তিক সময় দিতে হবে। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বর্তমান নির্বাচনের কোনো বিকল্প নেই। সরকারের উদ্দেশ্যে তিনি বিএনপির এই নেতা বলেন, অতি অল্প সময়ের মধ্যে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করুন, জনগণের প্রতিনিধিদের রাষ্ট্র দায়িত্বভার নেওয়ার সুযোগ করে দিন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ছাত্র জনতার বিপ্লব ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন প্রধান কমিশনার ঘুমান, সেই কমিশন ২৪ ঘন্টার মধ্যে বিলুপ্ত করুন, নইলে গণতন্ত্র আসবে কিভাবে? বিএনপির কমিটির সদস্য বলেন, যেসব অস্ত্র সেনাবাহিনীর কাছে থাকার কথা সেসব অস্ত্র শেখ হাসিনা মানুষকে দমন করার জন্য পুলিশকে দিয়েছে। মিয়ানমারের বাহিনী সীমান্তে এসে মানুষ মেরে চলে যায়, কিন্তু আমাদের বাহিনী কোনো জবাব দেয় না। আদালত চত্বরে ইনুকে জুতা ডিম নিক্ষেপ। রাজধানীর নিউ মার্কেটকে দোকান কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়েছে। এই সময় ইনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে। এ সময় আইনজীবীরা, ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা, ফাঁসি 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 চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন। এর আগে বিকাল ৪:৫০ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের
3টি প্রোটেকশন গাড়ি ছিল। আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম মামলায় নথি থেকে জানা যায়, গত 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম নিউ মার্কেটে থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা। এই মামলায় ইনুকে গ্রেপ্তার করা হয়। স্বৈরাচারের পোকামাকড়রা বিশৃঙ্খলার চেষ্টা করছে বলছেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের পোকামাকড়রা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করছে। স্বৈরাচার আত্মপ্রকাশের জন্য অতি বিপ্লব তৈরির জন্য চেষ্টা করছে। রিজভী বলেন, যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনা থেকে মুক্তি লাভ করা যায় তার কবিতায়, গানে ও সাহিত্যকর্মে তা ফুটে উঠেছে। তিনি অন্যান্য বাংলা ভাষার প্রধান কবি। এদিকে তিনি অন্যান্যের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন। অন্যদিকে তিনি প্রেমের কবি, এক অসাধারণ বৈচিত্র্যের সম্মিলন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে এক ভয়ঙ্কর স্বৈরশাসকের পতন ঘটিয়েছেন। সে আন্দোলনের উত্তাল ঢেউয়ের মধ্যে আপনারা শুনছেন কারা হই লৌহ কপাট। আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্র মুক্তি লড়াই কোমলমতি ছাত্রছাত্রীরা এক অভূতপূর্ব শক্তি পান নজরুলের গান শুনে। নজরুলের গান গেয়ে তিনি আরো বলেন, নজরুলের গান আজও আমাদের প্রেরণা দেয় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাই, আমরা যখন মিছিল করি তখন নজরুলের গান গাই, আমরা যখন স্লোগান দিই নজরুল আমাদের প্রেরণা দেন, আমাদের যখন বন্দী করা হয় তখন নজরুলের গান কবিতা আমাদের উদ্বেলিত করে। বিএনপি সিনিয়র নেতা বলেন, স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে পৃথিবীর একটি দেশ সমর্থন দিয়েছিল, তারা বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি। কিছুদিন আগে সেই দেশ তাদের ডুম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে। গতকাল ফারাক্কার 109টি গেট খুলে দিয়েছে, তারা পরিকল্পিত অশুভ উদ্দেশ্যে কাজটি করেছে। তিনি বলেন, শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির দরকার তখন তারা পানি দেয় না, আমাদের ন্যায্য অধিকারটুকু অর্থাৎ যে শেয়ারটুকু পায় তাও তারা দেয় না। স্বৈরশাসকের নতজানু নীতির কারণে বাংলাদেশের জনগণের বঞ্চিত হয়েছে। তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা নিজের কবজায় নিয়েছিলেন। তার মধ্যে নির্বাচন কমিশন একটি। সেখানে শেখ হাসিনার একনিষ্ঠ ব্যক্তিরা এখনো রয়েছে। প্রশাসনের নানা জায়গায় তারা ঘাপটি মেরে রয়েছে। সব প্রতিষ্ঠান থেকে তাদের দূর করতে হবে। সত্যিকারের জনগণের শাসন কায়েম করার জন্য সবাইকে কাজ করতে হবে। পদ্মার প্রবেশ মুখে 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গত 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। ইতিমধ্যে গত 5 দিনে নদীতে বিলীন হয়েছে 25টি বাড়ি। তবে এখনো পদ্মার পানি বিপদসীমার 1.5 মিটার নিচে রয়েছে। জানা যায়, ভারতের ফারাক্কা খুলে দেওয়ায় পদ্মাপাড়ের মানুষ আতঙ্কে দিন পার করছেন। অনেকে ভাঙন ও বন্যার আশঙ্কায় নিজেদের বাড়ি ভাঙতে শুরু করেছেন। আর যারা যেখানে অবস্থান করছেন তারা অনেকেই কাটাচ্ছেন নির্ঘুম রাত। শিবগঞ্জ উপজেলার বগুললাউড়ি গ্রামের মতিউর রহমান জানান, তিনি গত 2 দিন থেকে রাতে ঘুমাতে পারেননি। ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় রাত থেকে বাড়ি পাহারা দেন। পদ্মা তার বাড়ি থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে থাকলেও কুমিল্লা, নোয়াখালী, ফেনী এলাকার মতো বন্যার পানি আসার ভয়ে এই সাবধানতা বলে জানান তিনি। দুর্লভপুর গ্রামে সোলাইমান জানান, তার 1.5 বিঘা জমির ধান বয়ে আধা পাকা থাকতেই কেটে নিয়েছেন। তার ভাষ্য, বন্যা চলে আসলে আর ধান কাটা সম্ভব নয়। তার জমি নদীর 1.5 কিলোমিটার দূরে, নিচু জায়গায় হওয়ায় 2 ফুট পানি জমে গেছে। তার দাবি, স্বাভাবিক সময় তিনি ওই জমি থেকে 25 মণ ধান আশা করলেও এই পরিস্থিতিতে মাত্র 12 মণ ধান তিনি পেতে পারেন। শুধু সোলাইমান নন, এই এলাকায় অধিকাংশ চাষি ভয় তাদের জমির ধান ও পাট কেটে নিচ্ছেন। বগলাউড়ি গ্রামের কৃষক আতাউর জানান, পদ্মায় পানি বৃদ্ধি এবং পানি কমার সময় ভাঙন দেখা দেয়। গত 24 ঘন্টায় কয়েক সেন্টিমিটার পানি বেড়েছে এবং নদীও উত্তাল। তার আশেপাশে অন্তত 10 জন গত 2 দিনে এবং গত 5 দিনে 15টি বাড়ি ভেঙে অন্যত্র চলে গেছে। তাই তিনিও বাড়ি ভেঙে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড ধীরে গতিতে পদ্মা, মহানন্দা ও পূর্ণভবা নদী পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করেছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের টপ বিভাগীয় প্রকৌশলী ময়জউদ্দিন বলেন, ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে। ফারাক্কা থেকে এই পয়েন্টের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সেই পাংখা পয়েন্ট 24 ঘন্টায় 7 সেন্টিমিটার পানি বেড়েছে।
তবে সর্বশেষ 12 ঘন্টায় পানি বেড়েছে 4 সেন্টিমিটার। তিনি আরো বলেন, পদ্মার বিপদসীমা ধরা হয় 22.05 মিটার। বর্তমানে পানির স্তর 20.55 মিটার। এখনো পানির স্তর বিপদসীমার 1.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মহানন্দা নদীর খালঘাট পয়েন্ট 24 ঘন্টায় 4 সেন্টিমিটার পানি বেড়েছে। বিপদসীমা ধরা হয় 20.55 সেন্টিমিটার। বর্তমানে পানির স্তর 18.51 সেন্টিমিটার। পূর্ণভাবা নদীর রহনপুর পয়েন্ট 24 ঘন্টায় 1 সেন্টিমিটার পানি কমেছে। বিপদসীমা ধরা হয় 21.55 সেন্টিমিটার। বর্তমানে পানির স্তর 18.48 মিটার। চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবাহিত পদ্মা নদীর পানি পাকা পয়েন্ট বিপদসীমার 1.50 মিটার নিচে। মহানন্দা নদীর পানি খালঘাট পয়েন্ট বিপদসীমার 2.04 মিটার নিচে এবং পূর্ণভাবা নদীর পানি রহনপুর পয়েন্ট বিপদসীমার 3.07 মিটার নিচে রয়েছে। পানি বৃদ্ধির যে হার, তাতে এখনো বন্যার আশঙ্কা নেই এই অঞ্চলে। গতকাল ফারাক্কা ব্যারাজের 109টি জলকপাট খুলে দেওয়ার খবর জানায় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসিনাকে হুকুমের আসামি করে ছাত্রদল নেতারা মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করে রাজশাহীর বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার উদ্দেশ্যে হামলা ও মারপিটের অভিযোগ জেলা ছাত্রদলের এক নেতা এই মামলাটি দায়ের করেছেন। তিনি বলেন, সোমবার রাত 10:30টার দিকে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এছাড়া জাহিদ হাসান নামের আরেক ছাত্রদল কর্মী বাদী হয়ে পৃথকভাবে আরও একটি মামলা দায়ের করেছেন। ওসি বলেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ 24 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। এই মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে 2023 সালের 21শে মে দুপুরে বাঘা উপজেলার নতুন বাস স্ট্যান্ডে রাকিবের দোকানে বসেছিলেন ছাত্রদল নেতা শামীম সরকার। সেখান থেকে চোখ মুখ বেঁধে তাকে হত্যার উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। তাকে বৈদ্যুতিক শর্ট দেওয়া হয় এবং পায়ে রিভলভার দিয়ে গুলি করা হয়। এক পর্যায়ে ধরে লোমহর্ষক নির্যাতনের পর 28 মে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের কর্মী সমর্থকরা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে এই নির্যাতন চালায়। এদিকে ছাত্রদল কর্মী জাহিদ হাসানের দায়ের করা অপর মামলায় অভিযোগ করা হয়েছে যে গত 25 আগস্ট বেলা 11টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে একটি মুদি দোকানে সশস্ত্র হামলা চালানো হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা লোহার রড, চাইনিজ কোরাল, হকি স্টিক, পিস্তল নিয়ে এই হামলা চালায়। তারা সেখানে ত্রাস সৃষ্টি করতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।